আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহাদ বলছি। প্রাণীবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বর্জ্য ও নিষ্কাশনের উপর যে অনলাইন এক্সামটি হয়েছিল, এখন তার সলিউশন দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন ছিল, কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস হয়? তো অনেকেই ইনসুলিন উত্তর করেছো, কিন্তু উত্তর হবে এডিএইচ বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে ডায়াবেটিস এটা কিন্তু মূলত দুই ধরনের। একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, আর একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। তো ইনসুলিনের অভাবে যে ডায়াবেটিস হয় সেটা হচ্ছে মূলত ডায়াবেটিস মেলিটাস। এটা ইনসুলিনের অভাবে হয় এবং এটার আবার দুইটা ভাগ আছে, সেটা হচ্ছে একটা টাইপ 1 টাইপ 2। আচ্ছা, তো আমি এগুলোতে যাচ্ছি না, টাইপ 1 টাইপ 2 এর পার্থক্য কি সেটাতে আমি যাচ্ছি না। তো ইনসিপিডাস হয় যে হরমোনের অভাবে, তার নাম এডিএইচ। আচ্ছা, এডিএইচ কথাটার পুরো অর্থ হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আমরা জানি অ্যান্টি কথাটার অর্থ হচ্ছে অ্যাগেইনস্ট বা বিপরীত, অর্থাৎ যে হরমোন ডাইউরেটিকের বিপরীতে কাজ করে। তো প্রশ্ন হচ্ছে ডাইউরেটিক কি? দেখো, নামের মধ্যে ইউরো আছে, ইউরিন বোঝায়, ইউরো মানে অর্থাৎ মূত্র, আর ডাই কথাটার অর্থ দ্বিগুণ। তো যে সকল পদার্থ খেলে দ্বিগুণ হারে মূত্র হয় তারাই হচ্ছে ডাইউরেটিক। যেমন যত তরল খাবার আছে সবাই হচ্ছে কি ডাইউরেটিক, পানি, কফি, চা এটসেট্রা। তো এটা যদি বৃক্কীয় নালিকা হয়, অর্থাৎ রেনাল টিউবিউল হয়, তো ডাইউরেটিকের কাজ কি? এই রেনাল টিউবিউলের মাধ্যমে বেশি বেশি পানি বের করে দেওয়া। অর্থাৎ ডাইউরেটিক যত আমরা খাবো তত বেশি আমাদের মূত্র হবে, সহজ কথা। তোমরা নিশ্চয়ই জানো যে বেশি পানি খেলে বেশি মূত্র হয়। তো এই হরমোনটা এই ডাইউরেটিকের উল্টো কাজ করবে। কথাটার অর্থ হচ্ছে এই হরমোন বেশি মূত্র হতে দিবে না। তো সে কি করবে? সে রেনাল টিউবিউলের মধ্যে যে পানি আছে, যে পানিটা মূলত মূত্রের মাধ্যমে বের হয়ে যাওয়ার কথা, এই হরমোনটা এই রেনাল টিউবিউলের পানিকে শোষণ করে নিয়ে টিউবিউলের চারদিকে যে কৌশিক জালিকা আছে, সেখানে কৌশিক জালিকার মধ্যে তো রক্ত আছে, সো কি করবে এডিএস? এই হরমোনটা রেনাল টিউবিউল থেকে পানিকে শোষণ করে রক্তে নিয়ে যাবে। এটাকে আমরা বলি পুনঃশোষণ। তাহলে খেয়াল করো, এডিএইচ রক্তের মধ্যে পানি বাড়াচ্ছে, তাহলে রেনাল টিউবিউলে পানি কমাচ্ছে, আর রেনাল টিউবিউলে পানি কম মানে মূত্রেও কি পানি কম। তাহলে এই হরমোন কাজ করলে মূত্রের পরিমাণ কম হয়, কারণ মূত্রে পানি কম মানে মূত্রের পরিমাণ কম হয়। কোনো কারণে যদি এই হরমোনটাই কমে যায়, তাহলে সে কিন্তু আর রেনাল টিউবিউল থেকে পানি রক্তে নিয়ে যেতে পারবে না। ফলে কি হবে? বেশি বেশি পানি মূত্রের মাধ্যমে বেরিয়ে যাবে, অর্থাৎ অধিক মূত্র হবে, যেটাকে আমরা বহুমূত্র বলি। তো এই দুইটা বিষয় একটু খেয়াল রাখবা, ডায়াবেটিস মেলিটাস আর একটা কিন্তু ইনসিপিডাস। সো প্রশ্নে কি ছিল? ইনসিপিডাস ছিল। ওকে, 2 নম্বর প্রশ্নটা ছিল জেজিসি থেকে খরিত হয় কোনটি? ওকে, জেজিসি থেকে কোনটি খরিত হয়? আচ্ছা, প্রথমে বলে নেই জেজিসি মানে কি। যে কথাটার অর্থ হচ্ছে জাক্সটা, জি মানে হচ্ছে গ্লোমেরুলার, আর সি মানে হচ্ছে কমপ্লেক্স। জাক্সটা কথাটার অর্থ হচ্ছে নিকটে। কার নিকটে? গ্লোমেরুলাসের নিকটে। কমপ্লেক্স অর্থাৎ একের অধিক কোনো কিছু নিয়ে গঠিত। তাহলে একের অধিক কোনো কিছু মিলে গ্লোমেরুলাসের নিকটে যে কমপ্লেক্স তৈরি করে, সেটাই হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স। তো এখন জানতে হবে কোন কোন জিনিস, অর্থাৎ কারা এই কমপ্লেক্সটা গঠন করে। তো আমরা জানি অ্যাফারেন্ট ধমনিকা 50 থেকে 60টি কৌশিক জালিকা হয়, যাদেরকে একত্রে আমরা কি বলি? গ্লোমেরুলাস।
এরপরে কিন্তু কি আছে, প্রক্সিমাল প্যাচানোনালিকা, লুপ অফ হেনলি, দেন ডিস্টাল প্যাচানোনালিকা, দেন সংগ্রাহী নালী। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে ডিস্টাল প্যাচানোনালিকা, একে আমি ইংরেজিতে সংক্ষেপে যদি লিখি ডিস্টাল কনভলিউটেড মানে প্যাচানো, আর টিউবিউল মানে নালিকা, ডিসিটি। আর এটা হচ্ছে অ্যাফারেন্ট ধমনিকা, ছোট ধমনী। তো যদিও চিত্রের মধ্যে এটা আর এটা একটু দূরে দেখানো হচ্ছে আকার সুবিধার্থে, কিন্তু এরা এই অংশটা, এই দুইটা অংশ অর্থাৎ ডিসিটি এবং অ্যাফারেন্ট ধমনিকা, এরা কিন্তু একত্রে থাকে, কাছাকাছি থাকে, এবং এই দুইটা মিলেই যে কমপ্লেক্স হয় সেটা দেখো গ্লোমেরুলাসের কিন্তু নিকটে। তাই এটাকে এবং এটাকে, এই দুইটাকেই বলা হয় জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স। তাহলে এটাও আসতে পারে যে জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স কি, তাহলে এই দুইটাকে একত্রে কি বলা হয়, জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স। এবং এখান থেকে রেনিন নামক এনজাইম তৈরি হয়, কিন্তু এখানে দুইটা রেনিন আছে। এই দুইটা রেনিনের মধ্যে একটা হচ্ছে একটা এন আর একটাতে আছে দুইটা এন। তো যে রেনিন বানানে দুইটা এন, সেটা হচ্ছে পাকস্থলী থেকে খরিত হয়, এটা দুধের কেসিনকে প্যারাকেসিন করে। আর এই রেনিন অর্থাৎ রেনো কথাটার অর্থ হচ্ছে বৃক্ক, রেনাল থেকেই আসছে রেনিন। সো রেনাল বানানেও একটা এন, আর এই রেনিন বানানেও কি একটা এন। তাহলে এখানে যে জিসি থেকে যে রেনিন ক্ষরণ হয় সেখানে কয়টা এন, একটা এন। আশা করি এটা বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রেচনতন্ত্রের অংশ নয় কোনটি। আচ্ছা, এখানে 3টা অপশন আছে, 3টা অপশনই অনেকটা কাছাকাছি। আমি একটু অপশনগুলো লিখে দিই। একটা হচ্ছে ইউরেটার, একটা হচ্ছে ইউরেথ্রা, আর একটা হচ্ছে ইউটেরাস। তো সঠিক উত্তর হচ্ছে ইউটেরাস, কারণ ইউটেরাস অর্থ হচ্ছে জরায়ু, যেটা স্ত্রী জননতন্ত্রের অংশ, আর এই দুইটা হচ্ছে রেচনতন্ত্রের অংশ। তো এখানে মনে রাখতে পারো এভাবে, রেচনতন্ত্র যেহেতু মূত্র তৈরি করছে, আর মূত্রের অপর নাম হচ্ছে ইউরিন, আর ইউরিন এর কারণে যে ইউরো ব্যাপারটা আছে, কিন্তু এখানে কিন্তু ইউরো নাই, হ্যাঁ ইউটো বা ইউটে, ইউরো কিন্তু নাই। তাহলে এটাই উত্তর, এবং অনেকটাই একই রকম। হ্যাঁ, এটা একটু আগে পরে করে দিলে একই রকম শব্দ হয়ে যাবে, সো এটা একটু খেয়াল রাখতে হবে। 4 নম্বর প্রশ্ন, নেফ্রনের কোন অংশটি কর্টেক্স ও মেডুলা উভয় স্থানে থাকে? আচ্ছা, এখানে অনেকেই উত্তর দিয়েছে সংগ্রাহী নালী, কারণ এই যে একটু আগে যে চিত্রটা আঁকলাম এটা ধরো সংগ্রাহী নালী, অ্যাফারেন্ট, ইফারেন্ট, এখানে হচ্ছে গ্লোমেরুলাস। তো বইয়ে দেখবা এই বরাবর একটা দাগ আছে। নেফ্রনের যে অংশগুলো এই দাগের উপরে, তারা কর্টেক্সে অবস্থান করে, আর যে অংশগুলো দাগের নিচে তারা মেডুলায় অবস্থান করে। তো সেই হিসেবে সংগ্রাহী নালী যেটা, সেটা কিন্তু কর্টেক্স এবং মেডুলা উভয় স্থানেই অবস্থান করে। কিন্তু প্রশ্নটা ছিল নেফ্রনের কোন অংশটি। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, নেফ্রনের কিন্তু সর্বশেষ অংশ হচ্ছে ডিস্টাল প্যাচানোনালিকা। সংগ্রাহী নালী কিন্তু নেফ্রনের অংশ নয়। এই নেফ্রন এতটুকু, সংগ্রাহী নালী কিন্তু আলাদা একটা, এবং এই দুইটাকে মিলে বলা হয় ইউরিনিফেরাস নালিকা। ওকে, যেহেতু প্রশ্নে বলা আছে নেফ্রনের কোন অংশটি, তাহলে সংগ্রাহী নালী নেফ্রনের কোনো অংশই কিন্তু কর্টেক্স মেডুলা দুটোতেই অবস্থান করে না, তাহলে উত্তর হবে একটিও না। ঠিক আছে। 5 নাম্বার, মূত্র তৈরির ধাপ 9 কোনটি? তো মূত্র তৈরির 3টি ধাপ, যে বিজ্ঞানী এই ধাপ 3টা দিয়েছেন, বিজ্ঞানীটার নাম জানতে হবে কুশনি, ইনি স্কটিশ, এনার দেশটা মনে রাখতে হবে। পাশাপাশি 3টা ধাপের মধ্যে খেয়াল করো, নির্বাচনমূলক শোষণ বলা আছে, কিন্তু হবে পূর্ণ শোষণ। কারণ রেনাল টিউবুল থেকে এই যে আমি একটু আগে দেখালাম পানি রক্তে চলে গেল, তো যে কোনো পদার্থ রক্তে যাওয়াকে আমরা বলি শোষণ। যেমন আমরা যখন খাই তখন আমাদের পরিপাক নালী থেকে এই খাবারটা যখন রক্তে যায় তখন কিন্তু এটাকে আমি শোষণ বলি। ওকে, তাহলে এখানেও পানি রক্তে গেছে, তাহলে শোষণ হয়েছে। কিন্তু এই রেচনতন্ত্রে আমরা এগুলোকে পুনঃ শোষণ বলবো। কারণ কি?
কারণ হচ্ছে এই পানি আগে কিন্তু একবার শোষণ হয়েছে কোথায়? পরিপাক নালীতে। কারণ আমরা যে পানি খেয়েছি সেটা তো একবার রক্তে গেল। এই পানিটাই পুনরায় রেনাল টিউবুল থেকে আবার কিন্তু রক্তে সে ব্যাক করলো, তাহলে আবারও শোষণ হলো, তাই এক্ষেত্রে আমরা কি বলবো? পূর্ণ শোষণ। তাহলে এখানে 4 নাম্বার অপশনটাই কি ভুল। আর 2 আর 3 নাম্বার অপশন অনেকেই প্রশ্ন করেছো, মানে মেসেজ করেছো যে ভাই বইয়ে তো আছে নির্বাচনমূলক পূর্ণ শোষণ, টিউবুলার তো বলা নাই, আবার সক্রিয় ক্ষরণ বলা আছে, টিউবুলার ক্ষরণ তো নাই। তো ভাই বুঝতে হবে যে নির্বাচনমূলক পুনঃশোষণ এটা করে কে? টিউবুল, রেনাল টিউবুল। সক্রিয় ক্ষরণ যে হয় সেটা কোত্থেকে হয়? রেনাল টিউবুল থেকেই তো হয়। তাহলে যেটাই সক্রিয় ক্ষরণ সেটা টিউবুল থেকেই হচ্ছে, তাই এরই অপর নাম কিন্তু টিউবুলার ক্ষরণ। ওকে, খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র বইয়ের 3টা পড়লেই হবে না, এর আরও নাম আছে, সেগুলো জানতে হবে, অন্য বইয়ে কিন্তু সেটা আছে। ওকে, 6 নম্বর প্রশ্ন, মাছ কি প্রাণী? আচ্ছা, এখানে 3টা অপশন আছে। ইউরিওটেলিক প্রাণী, এটা অনেকেই জানো যে সকল প্রাণীর রেচন বর্জ্য ইউরিয়া, তারা হচ্ছে ইউরিওটেলিক প্রাণী। তাহলে ইউরিকোটেলিক প্রাণী কি? যাদের রেচন বর্জ্য ইউরিক অ্যাসিড। আর অ্যামোনোটেলিক প্রাণী হচ্ছে যাদের রেচন বর্জ্য অ্যামোনিয়া। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তো এখন কথা হচ্ছে মানুষ ইউরিওটেলিক প্রাণী, আর মনে রাখো ঘাসফড়িং সেটা কিন্তু ইউরিকোটেলিক প্রাণী, কারণ ঘাসফড়িংয়ের প্রধান রেচন বর্জ্য কিন্তু ইউরিক অ্যাসিড। আর মাছের অ্যামোনোটেলিক। প্রশ্ন হতে পারে যে ভাইয়া কেন? হ্যাঁ, আমরাও তো অ্যামোনোটেলিক হতে পারতাম, কারণ দেখো ভাই, আমাদের যে ইউরিয়াটা তৈরি হয় সেটা কিন্তু অ্যামোনিয়া থেকেই আসে, আগে কিন্তু অ্যামোনিয়া হয়। তো ব্যাপার হচ্ছে অ্যামোনিয়া ইউরিয়ার চেয়ে বেশি বিষাক্ত। তো এরকম একটা বিষাক্ত জিনিসকে যদি আমরা বের করে দিতাম, তাহলে এই বিষাক্ত জিনিসটা আমাদের কোষের অনেক ক্ষতি করে ফেলতো। তাই এটাকে বের করার জন্য প্রচুর পরিমাণে, একে নিউট্রাল করার জন্য প্রচুর পানি লাগতো। তো আমরা যদি প্রচুর পানির সাহায্যে এই অ্যামোনিয়াকেই বের করে ফেলতাম, তাহলে আমাদের শরীরে কিন্তু পানির ঘাটতি দেখা যেত। এ কারণে কি করা হয়েছে? অ্যামোনিয়াকে কনভার্ট করে ইউরিয়া করা হয়েছে, কারণ ইউরিয়া হচ্ছে অ্যামোনিয়ার চেয়ে কম বিষাক্ত। ফলে এই ইউরিয়াকে বের করতে আমাদের অধিক পানির খরচ হবে না, ফলে আমাদের পানি শূন্যতাও হবে না। কিন্তু খেয়াল করো তো, মাছ থাকে কোথায়? মাছ পানিতেই থাকে। ওকে, তার মানে তাদের তো আর পানির ঘাটতি নাই, পানির অভাব নাই, তাই তারা অ্যামোনিয়াকে আর কনভার্ট করে না, বরং অ্যামোনিয়াকেই তারা বর্জ্য আকারে বের করে দেয়, এবং ওদের প্রধান বর্জ্য কিন্তু হচ্ছে অ্যামোনিয়া। তাই মাছ, বিশেষ করে যত জলজ প্রাণী আছে, তাদের অধিকাংশরই প্রধান বর্জ্য হচ্ছে কিন্তু অ্যামোনিয়া, এবং তারা হচ্ছে অ্যামোনোটেলিক প্রাণী। ওকে, আশা করি বুঝতে পেরেছ। 7 নাম্বার প্রশ্ন, কোনটির কারণে মূত্র ঝাঁঝালো? এটার উত্তর অনেকেই অ্যামোনিয়া দিয়েছে, ক্লাস 9-10 বইয়ে তাই ছিল হয়তোবা, কিন্তু তোমাদের আজমল স্যারের বইয়ে যদি দেখো যে ঝাঁঝালো গন্ধযুক্ত মূত্র, যেটার কারণে সেটা হচ্ছে ইউরিনোড। আর এখানে ইউরিয়া হচ্ছে প্রধান বর্জ্য মানুষের। আর ইউরোক্রোম, নামের শেষে ক্রোম আছে, ক্রোম মানে হচ্ছে রং, তোমরা ক্রোমোজোম পড়েছো, রঞ্জিত বস্তু। তো মূত্রের যে হালকা খড় রং, সেটার জন্য দায়ী হচ্ছে, খড় রঙের জন্য দায়ী হচ্ছে ইউরোক্রোম। ওকে, আশা করি এটা নিয়ে আর বেশি আলোচনার কিছু নাই। নাম্বার 8, বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশককে। এখানে একই রকম দুটা নাম আছে, ক্রিয়েটিন আর ক্রিয়েটিনিন। তো সঠিক উত্তর ক্রিয়েটিনিন। একটা জিনিস বলে রাখি যে মানুষের শরীরে যে পেশি আছে বা মাংস আছে, তো এই মাংসে ক্রিয়েটিন থাকে। তো সেই ক্রিয়েটিন ভেঙে তৈরি হয় ক্রিয়েটিনিন। তাহলে একটা মানুষের বা দুনিয়ার সকল মানুষের ক্রিয়েটিনিনের পরিমাণ কিন্তু মানে সেম না। কেন? ধরো আমার শরীরে মাংস বেশি, হ্যাঁ, আর একজনের শরীরে মাংস কম, তাহলে স্বভাবতই আমার শরীরে যেহেতু পেশির পরিমাণ বেশি, তাহলে আমার ক্রিয়েটিনিনের পরিমাণ কি তুলনামূলক বেশি থাকবে। এজন্য একটা রেঞ্জ করা হয়েছে যে পুরুষের বেলায় 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার ক্রিয়েটিনিন থাকে। তো ধরো আমার শরীরে নর্মাল যে ক্রিয়েটিনিন থাকে, তো এই ক্রিয়েটিনিন তো বর্জ্য, তাহলে এই ক্রিয়েটিন যেহেতু পেশির ক্রিয়েটিন ভেঙে তৈরি হচ্ছে, তাহলে এই ক্রিয়েটিনিন রক্তে থাকছে। তো যেহেতু এটা বর্জ্য, তো বৃক্কের কাজ কি? মূত্রের মাধ্যমে এই ক্রিয়েটিনিনকে বের করে দেওয়া। এখন কোনো কারণে যদি বৃক্ক অকেজো হয়, তাহলে সে কিন্তু ক্রিয়েটিনিনকে বের করতে পারবে না, ফলে এই ক্রিয়েটিনিন কিন্তু রক্তে
জমতে থাকবে, সে যেহেতু বের হচ্ছে না, এবং রক্তে কিন্তু এর স্বাভাবিক মাত্রার চেয়ে এটা অনেক বেড়ে যাবে। তো যখন আমরা রক্ত পরীক্ষা করে দেখব যে না ক্রিয়েটিনিন বেড়ে গেছে, তার মানে কি? তার মানে হচ্ছে বোঝায় যে ওর বৃক্ক কি হয়তোবা বৃক্কের সমস্যা আছে বা কাজ করছে না। আর তার আগে কিন্তু ওর নর্মাল ক্রিয়েটিনিন কত সেটা জানতে হবে। এজন্য আরেকটি ইম্পর্টেন্ট টেস্ট করা হয় যাকে আমরা বলি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট। বাট তার আগে কিন্তু রক্তের ক্রিয়েটিনিন কত সেটা জানতে হয়। হয়তোবা এই বিষয় নিয়ে পারলে জাস্ট কেন ক্রিয়েটিনিন ইন্ডেক্স, প্রশ্ন অনেক হতে পারে যে ভাইয়া আরও অন্যান্য আয়ন, ধর পানিও তো ইন্ডেক্স হতে পারে, কারণ পানিও তো আমাদের শরীরে একটা নর্মাল মাত্রা থাকে। হ্যাঁ, পানিও তো বৃক্ক যদি অকেজো হয় বের হবে না, তাহলে পানির মাত্রা বেড়ে যাবে। হ্যাঁ তা ঠিক, কিন্তু পানিটা আমরা আমাদের ডেইলি খাবারের মাধ্যমে পানির পরিমাণ কিন্তু কম বেশি করতে পারি। কিন্তু ক্রিয়েটিনিন কিন্তু এমন না যে সেটা কম বেশি হবে। তুমি বাইরে থেকে মাংস খেলে তোমার শরীরে কিন্তু ক্রিয়েটিনিন বাড়বে না, কারণ সেই মাংস তোমার পেটের মধ্যে কিন্তু অ্যামাইনো অ্যাসিড হবে এবং তোমার কোষে অ্যামিনো অ্যাসিড পৌঁছাচ্ছে, তাই না? যকৃতে অ্যামিনো অ্যাসিড পৌঁছাচ্ছে। সো এটা ইম্পর্টেন্ট। তো তোমরা জাস্ট এই টার্মটা মনে রাখো যে ক্রিয়েটিনিন, নট ক্রিয়েটিন। ওকে, আচ্ছা অনেক কথা বললাম। 9 নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে, এটা খুব মনোযোগ দিবা, আলিম স্যারের বই আছে। বাধাদানকারী চাপ হাইড্রোস্ট্যাটিক চাপের অর্ধেক হলে কার্যকর পরিস্রাবন চাপ হাইড্রোস্ট্যাটিক চাপের কত গুণ হবে বা কি হবে? তো সর্বপ্রথম তোমাকে হাইড্রোস্ট্যাটিক চাপ কি, কার্যকর পরিস্রাবন চাপ কি, আর বাধাদানকারী চাপ কি, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। তো আমি যদি বলি, তোমরা জানো যে এটা গ্লোমেরুলাস, মনে করো এটা হচ্ছে গ্লোমেরুলাস। ওকে, তো গ্লোমেরুলাস থেকে, আচ্ছা গ্লোমেরুলাস তৈরি হয় অ্যাফারেন্ট ধমনিকা থেকে, যার ব্যাস কিন্তু বেশি কার চেয়ে? ইফারেন্ট ধমনিকা যেটা প্লাস এই যে গ্লোমেরুলাসের যে কৌশিক জালিকা তার যে ব্যাস, এই দুইটার ব্যাসের চেয়ে অ্যাফারেন্ট ধমনিকার ব্যাস বেশি। এর ফলে যেটা হয়, যে হারে রক্ত আসছে সেই হারে কিন্তু বের হচ্ছে না। ওকে, তো সেক্ষেত্রে কি হয়, যেহেতু রক্ত আসছে বেশি যাচ্ছে কম, ফলে এই রক্তগুলো নিচের দিকে একটা প্রেসার ক্রিয়েট করছে। রক্তের মেইন উপাদান যেহেতু পানি, আর হাইড্রো মানে পানি, এই প্রেসারটাকে আমরা কিন্তু বলি হাইড্রোস্ট্যাটিক চাপ। তাহলে সহজ কথা, রক্ত এসে গ্লোমেরুলাসে যখন পৌঁছাচ্ছে, গ্লোমেরুলাসে যে রক্তের উপাদানগুলো তারা নিচের দিকে যাচ্ছে, প্রেসার দিচ্ছে, এটাই হচ্ছে কি হাইড্রোস্ট্যাটিক চাপ। এখন এই প্রেসার যখন দিচ্ছে, তো উল্টো একটা প্রেসার দিবে, অর্থাৎ এইটাকে আসতে বাধাদানকারী কিছু প্রেসার থাকবে। তো বলা হয় যে হাইড্রোস্ট্যাটিক চাপ হচ্ছে নর্মাল, যেটা 70 মিলিমিটার মার্কারি থাকে, আর বাধাদানকারী প্রেসার থাকে 35 মিলিমিটার মার্কারি। তাহলে এই দুটাকে বিয়োগ করলে যা থাকে সেটাই হচ্ছে কার্যকর পরিস্রাবন চাপ। ব্যাপারটা একটু ক্লিয়ার করি ভাই। ওভারঅল যে চাপ সেটা হচ্ছে 70, কিন্তু ওটাকে বাধা দিচ্ছে 35, তাহলে এই নিচের চাপটাই তো বেশি, তাই না? তাহলে যেহেতু নিচের চাপ বেশি, তাহলে এই 35 চাপ বাধা দিচ্ছে, কিন্তু বাকি 35 চাপের কারণে তো কি উপাদানগুলো নিচের দিকে আসবেই। তাহলে যে চাপে রক্তের উপাদানগুলো ফিল্টার হলো সেটাই হচ্ছে ফিল্ট্রেশন চাপ বা পরিস্রাবন চাপ, কার্যকর পরিস্রাবন চাপ। সহজ কথা, আমি কাউকে 70 মিলিমিটার মার্কারি হারে ঠেলছি, সে আমাকে উল্টো ঠেলা দিচ্ছে 35 মিলিমিটার মার্কারি হারে, তাহলে সে পিছাচ্ছে কত হারে? 35 হারে। ব্যাপারটাই। তাহলে একটু একটা জিনিস খেয়াল করে রাখো যে হাইড্রোস্ট্যাটিক চাপ থেকে যদি আমি বাধাদানকারী চাপ বিয়োগ করি, তাহলেই কিন্তু আমি পাই কার্যকর পরিস্রাবন চাপ। এখন প্রশ্ন কি বলেছে? প্রশ্নে বলেছে এই বাধাদানকারী চাপটা হাইড্রোস্ট্যাটিক চাপের অর্ধেক, অর্থাৎ হাইড্রোস্ট্যাটিক চাপের চাপ যদি 2 হয়, বাধাদানকারী চাপ হচ্ছে 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে এটা কত? 1। তাহলে কার্যকরী পরিস্রাবন চাপটাও হবে হাইড্রোস্ট্যাটিক চাপের অর্ধেক। ব্যাপারটা কি বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। আমি যদি এখন ম্যাথ দেই, কোনো অঙ্ক দেই যে বাধাদানকারী চাপ এত, হাইড্রোস্ট্যাটিক চাপ এত, কার্যকর পরিস্রাবন চাপ কত, আশা করি বুঝতে পারবে। তো আমাদের সর্বশেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, বৃক্ককে লম্বচ্ছেদ করলে কয়টা অঞ্চল দেখতে পাওয়া যায়? তো সঠিক উত্তর হচ্ছে 3টি। সবার বাইরে হচ্ছে কর্টেক্স, এরপরে হচ্ছে মেডুলা, এবং আরও পরে হচ্ছে কিন্তু পেলভিস।
হ্যাঁ, আগের বইগুলোতে 2টা অঞ্চল ছিল, কর্টেক্স এবং মেডুলা ছিল, কিন্তু এখন কিন্তু 3টি অঞ্চল দেওয়া আছে। তাই তোমাকে কি আনসার করতে হবে? 3টি। এটা হচ্ছে কর্টেক্স, মাঝে মেডুলা, আর সবার ভেতরে হচ্ছে কি পেলভিস। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।